মধুপুর গ্রামে এক ব্যবসায়ী বসবাস করত, যার নাম ছিল সমীর। সমীর তার স্ত্রী বেলা এবং তার বয়স্ক মা রিনাকে নিয়ে একটা সুন্দর বাড়িতে থাকত। সমীরের কোনো টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু সমীরের স্ত্রী বেলার জন্য তার সংসারের আর্থিক অবস্থা পুরোটাই খারাপ হয়ে যায়। বেলার জন্য পুরো সংসারটাই ভেঙে তছনছ হয়ে যায়। কি হয়েছে গিন্নি, তুমি এমন ভাবে মুখ ফুলিয়ে রেখেছো কেন? তুমি আর কোনো কথা বলো না, তোমার সাথে বিয়ে করে আমার কপালটা পুরোটাই খারাপ হয়ে গেছে। এসব তুমি কি বলছো গিন্নি? তোমাকে আমি কতটা ভালোবাসি, তোমার কতটা খেয়াল রাখি। আমরা কত ভালো বাড়িতে থাকি, কত ভালো ভালো খাবার খাওয়াই তোমাকে, আর কত ভালো পোশাকও পরাই তোমাকে। তারপরেও তুমি বলছো তোমার কপাল খারাপ? আরে ভালো কপাল আমার না, ভালো কপাল তোমার মায়ের। সব রোজগারের টাকা নিয়ে এসে তুমি তোমার মায়ের হাতে তুলে দাও। এ বাড়ির হত্যাকর্তা তো তোমার মাকেই বানিয়ে রেখেছো। এ বাড়িতে আমার কোনো সম্মান নেই। আরে গিন্নি, তুমি ভুল বুঝছো। আমি যতটা তোমাকে ভালোবাসি, মা ঠিক ততটাই তোমাকে ভালোবাসে। মা এ বাড়ির বড়, তাই এ বাড়ির সব কিছু জিনিস গুছিয়ে রাখে। তাই এই সংসারের দায়িত্বটাও মাই ভালো করতে পারে। কারণ সারা মাসের রোজগারের টাকা আমি মায়ের হাতে তুলে দিলে সেই টাকাগুলো মা বাঁচিয়ে বাঁচিয়ে খরচা করে, যাতে আমরা সারা মাস ভালোভাবে কাটাতে পারি। তার জন্যই তো মা এই বাড়ির কর্ত্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মায়ের হয়েই কথা বলো। আমি তো এই বাড়িতে কাজ করার জন্য এসেছি, কাজের ঝি হয়ে, তাই না? আরে বেলা, আমি কি এমন বললাম যে তুমি এতটা রেগে যাচ্ছ? আমি তো তোমার হাত খরচের টাকা দিই, যাতে তুমি তোমার নিজের খরচ চালাতে পারো। আমার চাই না, তোমার টাকা লাগবে না আমার, তোমার টাকা তুমিই রাখো। সমীর একজন ভালো মানুষ, আর সমীরের একটা মুদিখানার দোকান ছিল। এতে সমীরের পরিবার বেশ ভালোই সুখের দিন কাটাচ্ছিল। কিন্তু সমীরের স্ত্রী বেলা রেগে যেত এই কারণে যে সমীর তার সমস্ত পরিশ্রমের টাকা সমীরের মা রিনার হাতে তুলে দিত, যাতে সে বুঝে শুনে সংসার চালাতে পারে। কিছুদিন পরে আবারও তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। আরে বেলা, সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? বাপের বাড়ি যাচ্ছ নাকি? শোনো, আমি আর এখানে থাকতে পারবো না, অনেক হয়েছে। তুমি থাকো তোমার মায়ের সাথে। আর হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে সারা জীবনের জন্য আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, আর কখনো এখানে ফিরে আসবো না। আর আমাকে ফিরিয়ে আনার একদম চেষ্টা করবে না তুমি। এমন করে বলো না বেলা, তুমি চলে গেলে এই সংসার কেমনভাবে চলবে? আর একজন স্ত্রীর জন্যই তো একটা সংসার চলে। তুমি না থাকলে আমাদের সংসারটা কিভাবে পূর্ণ হবে? তুমিই তো ধরে রেখেছো সংসারটা, তোমার জন্যই তো এই সংসারটা এত হাসি খুশিতে আছে। ঠিক আছে, যদি এমনটাই হয় তাহলে আমার একটা শর্ত মানতে হবে, তারপর আমি এখানে থাকবো। না হলে আমি বাপের বাড়ি চলে যাব। বলো বেলা, কি শর্ত তোমার? শোনো, তুমি যত টাকা রোজগার করবে তার সব টাকা আমাকে দিতে হবে। সব টাকা মানে সব টাকা। আর আজকের পর থেকে এই ঘরের মালকিন হব আমি। আমি যা বলবো সেটাই হবে বাড়িতে, আর যত কিছুই হবে সব আমার ইচ্ছাতেই হবে। শোনো বেলা, একবার আমার কথাটা তো শোনো। দেখো, তোমার কথা শোনার মতো আর কোনো ইচ্ছাই আমার নেই। আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, আর কোনোদিনও এখানে ফিরে আসবো না, বুঝেছো তুমি? দাঁড়াও দাঁড়াও বেলা, আমি তোমার শর্তে রাজি আছি। আমার সব পরিশ্রমের টাকা আমি তোমাকে দিয়ে দেব। আর আজকের পর থেকে তুমি আমার বাড়ির মালকিন। তুমি এই বাড়ি আর আমাদেরকে ছেড়ে কখনো যেও না বেলা। এমন কথা শোনার পর বেলা মনে মনে অনেক খুশি হয়ে যায়। দেখো, আমি তোমার কথা কিভাবে বিশ্বাস করতে পারি। আগে তুমি তোমার মায়ের কাছ থেকে সিন্ধুকের চাবি এনে দাও, তারপর আমি তোমাকে বিশ্বাস করব। ঠিক আছে বেলা, আমি এক্ষুনি গিয়ে মায়ের কাছ থেকে সিন্ধুকের চাবি এনে তোমাকে দিচ্ছি। এরপর সমীর তার মায়ের কাছে যায়। মা, সিন্ধুকের চাবিটা আমাকে দাও, না হলে বেলা যে বাড়ি ছেড়ে চলে যাবে। আরে খোকা, এতে এত দুঃখ পাওয়ার কি আছে? এই সংসারটা তো ভবিষ্যতে যে চালাবে তারই তো অধিকার আছে এই চাবি নেবার। তুই দাঁড়া, আমি এক্ষুনি চাবি দিচ্ছি। এই নে খোকা, বৌমাকে চাবিটা দিয়ে দে। তুই একদম মন খারাপ করিস না। ধন্যবাদ মা, তোমার কথা শুনে আমার মনটা একটু হালকা হলো। এরপর সমীর ওই চাবিটা নিয়ে বেলাকে দিয়ে দেয়। তারপর বেলা চাবি নিয়ে সিন্দুকটা খুলে দেখে। আরে বাবা, সিন্ধুকে এত টাকা পয়সা!
এই সিন্ধুকে তো টাকা পয়সায় ভর্তি, আর আমি যদি এইবার থেকে আরও বেশি বেশি করে টাকা রাখি তাহলে তো আমার কাছে টাকা আর টাকা। একদিন সমীর দোকান থেকে অনেক পরিশ্রম করে বাড়িতে আসে। বেলা, আমার খুব জোরে খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি। এরপর বেলা সমীরকে খেতে দেয়, আর খাবার দেখে সমীর অবাক হয়ে যায় এবং বলে ওঠে, বেলা, আমি তো সকালে তোমাকে বলে গিয়েছিলাম যে মাংস রান্না করতে, কিন্তু তুমি তো ডাল ভাত বানিয়ে রেখে দিয়েছো। কি হয়েছে? ঘরে কি টাকা ছিল না নাকি? হ্যাঁ গো, তুমি সংসার চালানোর জন্য যে টাকা দিয়েছিলে তা সব শেষ হয়ে গেছে, তাই তো আজ এই বানিয়েছি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। এই নাও, এখানে 10,000 টাকা আছে। কাল থেকে ভালো ভালো রান্না করবে, ঠিক আছে? আর আমি এখন এই খাবারটা খেয়ে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না আমার। ঠিক আছে গো, তুমি একদম চিন্তা করো না, আমি কাল থেকে ভালো ভালো রান্না করব। এমনভাবেই বেলা ওই টাকাগুলো নিয়ে সিন্ধুকে রেখে দেয়, আর সেই সিন্ধুকে আগের থেকে আরও অনেক বেশি টাকা জমে গিয়েছিল। আমি এত কম সময়ে কত টাকা পয়সা জমিয়ে রেখেছি, এমনভাবে রাখতে রাখতে আমি তো একদিন অনেক বড়লোক হয়ে যাব, তখন আমার কাছে টাকা আর টাকা থাকবে। এমনভাবেই বেলা ধীরে ধীরে বাড়িতে সব ভালো মন্দ রান্না বন্ধ করে দেয়, আর সমীর যদি ওকে কোনো প্রশ্ন করত তখন কোনো না কোনো বাহানা দিতেই থাকতো। এমনভাবে ধীরে ধীরে বাড়ির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। বেলা, সিন্ধুক থেকে এখনই 20,000 টাকা বের করে দাও আমাকে, কেননা দোকানের সব মালপত্র ফুরিয়ে গেছে, ওই জিনিসপত্র এখনই কিনতে হবে। কিন্তু সিন্ধুকে তো কোনো টাকা পয়সা নেই, তুমি অন্য কোথাও থেকে টাকা ধার করে নাও। কি? সিন্ধুকে কোনো টাকা পয়সা নেই? বেলা, আমি তো তোমাকে এত টাকা দিয়েছি, 1 টাকাও কি তুমি সিন্ধুকে রাখোনি? আর তুমি এখন বলছো যে 1 টাকাও সিন্ধুকে নেই, তাহলে গেল কোথায় সব টাকা? তুমি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? তুমি যা কিছু বলো সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু তুমি আমাকে অবিশ্বাস করছো, এটা মেনে নেওয়া যায় না। থাকবো না আমি আর তোমার বাড়িতে, চলে যাব আমি আমার বাপের বাড়িতে। আমার নিজের স্বামী আমাকে চোর বলছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। এই বলে বেলা মিথ্যা মিথ্যা কান্না শুরু করে দেয়, যা দেখে সমীরের অনেক কষ্ট হয়, তাই সে সব কিছু বলে বেলাকে বলতে থাকে, আরে গিন্নি, আমি তো তোমাকে অবিশ্বাস করিনি, আমি তোমাকে শুধু জিজ্ঞাসা করেছি। তুমি চিন্তা করো না, আমি অন্য কারো কাছ থেকে টাকা ধার করে নেব। এইসব বলে সমীর বেরিয়ে পড়ে তার এক বন্ধুর সাথে দেখা করতে। ভাই, কেমন আছিস? শোন না, আমার 20,000 টাকা চাই, আর আমার টাকাটা খুবই প্রয়োজন। তোর কাছে যদি ধার হয় তাহলে আমাকে দে না, পরে আমি শোধ করে দেব। আরে সমীর, তুই তো এত টাকার মালিক, আর তোর কি না এখন টাকার দরকার? কি হলো রে? ঘরে সব ঠিকঠাক আছে তো ভাই? হ্যাঁ রে, সবই ঠিকঠাক আছে, কিন্তু এখন একটু অসুবিধা হয়ে গেছে, তাই আমার কাছে কোনো টাকা পয়সা আপাতত নেই। তাই টাকাটা খুবই দরকার ছিল, কারণ দোকানে কিছু মালপত্র তুলতে হবে। হ্যাঁ রে সমীর, তুই তো আমার কত বিপদের সময় আমাকে সাহায্য করেছিস, আর আমি তোকে টাকা দিতে কেন পারবো না বল? তুই একটু দাঁড়া, আমি তোকে এক্ষুনি 20,000 টাকা দিচ্ছি। আর হ্যাঁ ভাই, ঠিক সময় টাকাটা দিয়ে দিস, আমার খুবই প্রয়োজন। কয়েকদিন পরে মায়ের অপারেশন, বুঝিসই তো তুই। একদম চিন্তা করিস না, আমি ঠিক সময়ে টাকাটা দিয়ে দেব তোকে। এইভাবে সমীর অন্যদের কাছ থেকে টাকা ধার নিচ্ছিল, আর অন্যদিকে বেলা বান্ধবীদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে ব্যস্ত ছিল। আরে বেলা, ভালোই তো নাটক করলি, তারপর কি হলো বল? তারপর যা হলো, আমি মিথ্যা করে বাপের বাড়ি যাওয়ার নাটক করি, আর আমার ভোলা ভালা বর আমার চোখের জল বিশ্বাস করে গলে যায়, আর কিচ্ছু বলার সাহস পায় না। বেলা, তুই তো অনেক চালাক আছিস রে। চালাক তো হতেই হবে বোন, চালাক না হলে যে আমার আর মান সম্মান থাকবে না। আর চালাক বলেই তো এই বাড়িটা পুরো হাতের মুঠোয় করে রেখেছি। জানিস তো, আমি বাড়িতে কোনো ভালো মন্দ রান্না করি না, আর যা কিছু টাকা পাই সব আমি সিন্ধুকে জমিয়ে রেখে দিই। তারপর তিনজন এমনভাবে হেসে হেসে গল্প করতে থাকে। বিকালের দিকে সমীর বাড়ি ফিরে আসে। আরে মা, তুমি এমনভাবে শুয়ে শুয়ে কাঁপছো কেন? আরে বাবা, আমার জ্বর এসেছে, কম্বল গায়ে দিয়েও মনে হচ্ছে শীত মানছে না, কখন থেকে কেঁপেই যাচ্ছি। আরে বেলা, তাড়াতাড়ি এই ঘরে এসো, দেখো মায়ের শরীর কেমন খারাপ হয়ে গেছে। মা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে সবচেয়ে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, তুই তাড়াতাড়ি আমাকে ডাক্তারখানায় নিয়ে যা,
আমার যে খুব মাথা যন্ত্রণা করছে, উঠতেও পারছি না। এটা শুনে বেলা মনে মনে ভাবতে লাগে, আরে যদি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাই তাহলে তো 3-4 হাজার টাকা খরচ হয়ে যাবে, আবার উল্টে ওষুধও কিনতে হবে, আর যেতে আসতেও খরচা আছে। না না, এটা কখনোই হতে পারে না। আমি কোনো না কোনো একটা বাহানা দিয়েই দিই, কিন্তু কোনো টাকা খরচ করতে দেওয়া যাবে না। কি ভাবছো বেলা? আমি তো বললাম তাড়াতাড়ি টাকাটা নিয়ে এসো, মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর তখনই বেলার মাথায় একটা কুবুদ্ধি আসে, আর সে বলতে থাকে, তুমি এত ভয় পাচ্ছ কেন? আর তোমাকে দেখে মা তো আরও ভয় পেয়ে যাবে। শোনো, ডাক্তারখানা তো অনেক দূরে, আর মাকে নিয়ে যেতে সময়ও লেগে যাবে, ততক্ষণে মায়ের শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে। তুমি কি বলতে চাও বেলা? আমি কি মাকে এখন এমনভাবেই রেখে দেবো? তুমি একটু শান্ত হও। আমি মায়ের কাছ থেকে একটা টোটকা বানানো শিখেছিলাম। আমি 10 মিনিটের মধ্যেই টোটকাটা বানিয়ে নিয়ে আসছি, তারপর দেখবে মা একদম সুস্থ হয়ে গেছে। আরে বেলা, মায়ের শরীর অনেক খারাপ, এমনভাবে কিভাবে ঠিক হয়ে যাবে বলো তো? তুমি কি আমাকে ভরসা করতে পারছো না নাকি? উনি তো আমারও মা, ওনার দেখাশোনার দায়িত্বটাও তো আমার। ঠিক আছে বেলা, তাহলে তুমি তাড়াতাড়ি টোটকাটা বানিয়ে নিয়ে এসো। এরপর বেলা টোটকা বানানোর জন্য রান্নাঘরে যায়। আমি তো ওদেরকে বলে দিলাম, কিন্তু টোটকা বানানো তো আমি নিজেই জানি না, এখন কি করব? না, কিছু না কিছু তো একটা বানাতেই হবে। যাই, যা করেই হোক কিছু একটা বানিয়ে দিই গা। বেলা টোটকা বানাতে জানতো না, কিন্তু সে টাকা বাঁচানোর জন্য মিথ্যা বলে টোটকা বানাতে এসেছিল। শেষমেশ সে চিনি ফিনি দিয়ে একটা টোটকা বানিয়ে তার শাশুড়ি মাকে খাইয়ে দেয়। শোনো, তুমি গিয়ে একটু বিশ্রাম করো, আর এবার মা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মায়ের দেখাশোনা আমি করে নেব। আরে মায়ের তো শরীর খুব খারাপ। আরে বললাম তো আমি আছি এখানে, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, আর যদি কিছুর প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে ডেকে নেব। এরপর বেলার কথা মতো সমীর ঘুমাতে চলে যায়। সকালবেলায়ও বেলা সমীরকে তার মায়ের সাথে দেখা করতে দেয় না, সে সমীরকে দোকানে পাঠিয়ে দেয়। এমনভাবেই 3-4 দিন কেটে যাওয়ার পর ওষুধ না খেয়ে খেয়ে বেচারি রিনা নিজে নিজেই সুস্থ হয়ে যায়। দিনকে দিন বেলার কিপটামি বেড়েই যাচ্ছিল, তাতে সমীর অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। যদি কোনোদিন সমীর বেলাকে কিছু বলতো তাহলে বেলা কোনো না কোনো নাটক শুরু করে দিত। একদিন সমীর কাজ থেকে বাড়ি ফিরে আসার পর, শোনো না, বলছিলাম যে অনেক দিনই তো হয়ে গেল তোমার বোন এখানে আসে না, চলো না আজ একবার গিয়ে তোমার বোনের বাড়ি থেকে ঘুরে আসি, আর তোমার বোনকেও একবার দেখে আসা হবে। ঠিক আছে গিন্নি, কিন্তু আমার অনেক জোরে খিদে পেয়েছে, আগে আমার কিছু খেতে দাও, তারপর না হয় যাব। দেখো, আমার শরীর ভালো ছিল না, তাই তো আমি রান্না করতে পারিনি। আমরা তোমার বোনের বাড়ি থেকেই না হয় একবার খেয়ে আসবো, চলো এবার বোনের বাড়িতে। আরে গিন্নি, আমার কথাটা তো শোনো। দেখো, আর কোনো কথা হবে না, চুপচাপ চলো আমার সাথে। এরপর বেলা এবং সমীর বোনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আরে দাদা বৌদি, তোমরা এই সময় ভালো আছো তো? তোমরা মা কেমন আছে? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আর কি বলবো বলো তো বোন, তোমার দাদার না তোমার কথা খুব মনে পড়ছিল, তাই তো সে কাজ থেকে এসেই কিছু না খেয়ে সোজা তোমার বাড়িতে চলে এসেছে। লতা মনে মনে ভাবতে লাগে, এরা তো আবার খাওয়া দাওয়ার সময় এসেছে, একবার জিজ্ঞেস করে দেখবো যে খাবে কিনা। এরা তো আবার বলল খাওয়া দাওয়া করে আসেনি। ও, তাহলে কি আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসবো? আরে লতা, এতে আবার বলার কি আছে, যাও তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসো। আরে খাবার খাওয়ার জন্য কোনো লজ্জা পেতে নেই, আর তুমি তো আমাদের বোন হও, যাও তুমি নিয়ে এসো আমাদের জন্য খাবার। বেলার কথা শুনে সমীরের অনেক লজ্জা বোধ হয়। এটা তুমি কি করলে বেলা? আমাদের কি এতটা খারাপ দিন চলে এলো যে আমরা অন্যের বাড়ি থেকে খাবার চেয়ে খাবো? আরে এতে এত লজ্জা পাচ্ছ কেন? এটা তো আমাদের বোনেরই বাড়ি। তবুও বেলা, এটা তোমার একদম করা উচিত হয়নি। তারপর খাওয়া দাওয়া করে বেলা এবং সমীর বাড়ি ফিরে আসে। পরদিন বেলা এমনভাবে বাড়িতে রান্না করা ছেড়ে দেয়। সমীর যখন দোকানে চলে যেত তখন সে পাশের আত্মীয়দের বাড়িতে গিয়ে জোর করে খাওয়া দাওয়া করে আসতো, আর তার স্বামী সমীর এবং তার শাশুড়ি মায়ের জন্যও খাবার চেয়ে আনতো। এই ব্যাপারে সমীর কিছুই বুঝতে পারছিল না। সমীর যদি বেলাকে কোনো কথা বলতো তখন বেলা নাটক শুরু করতো। এমনভাবেই সব টাকাগুলো বেলা সিন্ধুকে ভর্তি করে ফেলে। সেই সিন্ধুকের ব্যাপারে না সমীর জানতো আর না ওর শাশুড়ি জানতো।
আমি এত টাকা পয়সা গুছিয়ে রেখেছি যে এই গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ধনী আমি হয়ে গেছি। বেলা এমনভাবেই কথা বলছিল, তখন সেখানে কেউ একজন তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আরে শোনো গিন্নি, আমি মাকে নিয়ে একটু পাশের গ্রামে মধুদের বাড়িতে বেড়াতে যাচ্ছি। হয়তো কাল আমরা চলে আসব। তুমি তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? ঠিক আছে। এরপর সমীর এবং তার মা পাশের গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ধুর, এবার আমি একা একা এখানে কি করব? তার চেয়ে বরং আমি বাপের বাড়িতে চলে যাই, তাহলে খাবারটা ওখান থেকেই খেয়ে নেব, আর টাকা পয়সাও তেমন কোনো খরচ হবে না। এরপর বেলা টাকা বাঁচানোর তাগিদে সিন্ধুকের চাবি নিতে ভুলে যায়। পরের দিন সকালে যখন সমীররা আসে তখন বেলাও ফিরে আসে এবং বেলা তাড়াতাড়ি করে সিন্ধুকের কাছে যায়, কিন্তু গিয়ে দেখে সিন্ধুকটি খোলা আর সিন্ধুকে কোনো টাকা পয়সা কিছুই ছিল না। বেলার চিৎকার শুনে সমীর এবং সমীরের মা তাড়াতাড়ি ছুটে আসে। কি হয়েছে বেলা, এমনভাবে চিৎকার করে উঠলে কেন? কিন্তু বেলা কোনো কিছু না বলে হাউমাউ করে কাঁদতে লাগে। কি হয়েছে বলবে তো বেলা, তুমি কাঁদছো কেন এমনভাবে? আমার সব সর্বনাশ হয়ে গেছে। এই সিন্ধুকের মধ্যে সব টাকা পয়সা আমি গুছিয়ে রেখেছিলাম, জানি না কে চুরি করে নিয়েছে। টাকা চুরি হয়ে গেছে মানে? কিসের টাকা চুরি? আচ্ছা বেলা, এটা কি সেই টাকা যেই টাকা দিয়ে এতদিন আমরা ভালোভাবে খেতে পারিনি, আর মায়ের এত শরীর খারাপ থাকা সত্ত্বেও ডাক্তার দেখাতে পারিনি, ওষুধ খাওয়ানোর জন্য 1 টাকাও দাওনি? এতদিন আমি আমার মা ঠান্ডায় কত কষ্ট পেয়েছি, তবুও কোনো কম্বল কেনা হয়নি, আর বাড়িতে তো দুধ নেওয়াও বন্ধ করে দিয়েছো, আবার ভালো রান্না করাও বন্ধ করে দিয়েছিলে। এই সব টাকায় কি তুমি সিন্ধুকে ভরে রেখে দিয়েছিলে বেলা? আমি জানি না কিভাবে চুরি হয়ে গেল। আমি তো সিন্ধুকের চাবি ভালোভাবে যত্ন সহকারে রেখে দিয়েছিলাম, কিন্তু এ কি হয়ে গেল? মনে হয় কেউ আমার দিকে নজর রেখেছিল। সমীর সব কিছু চুপচাপ মেনে নিলেও আজ আর চুপচাপ থাকেনি। অনেক হয়েছে বেলা, এবার তোমার নাটক থামাও। দুঃখ আমার এই ব্যাপারে নেই যে টাকা পয়সা সব চুরি হয়ে গেছে, কিন্তু দুঃখ আমার এই ব্যাপারে যে আমাদের প্রতিদিন এত কষ্টের মধ্যে রেখে সব টাকা পয়সা তুমি লুকিয়ে রেখেছিলে। তুমি কি জানো, আমি সবসময় না খেয়ে কাজে যেতাম বলে আমার কোনো কাজেই মন বসতো না, এই কারণে দোকানেও কেউ আসতো না। তোমার জন্য আমার দোকানটা পর্যন্ত শেষ হয়ে গেছে। সবার কাছ থেকে টাকা ধার নিয়ে আমার নিঃশ্বাস পুরো বন্ধ হয়ে গেছে। আমি যা পরিশ্রম করতাম সব টাকা তোমার হাতে তুলে দিয়েছিলাম, কারণ এটা আমার কর্তব্য ছিল। আমি নিজের সমস্যার মধ্যে থেকেও তোমাকে খুশি রাখার চেষ্টা করতাম। এবার তুমি বুঝতে পেরেছো যে তোমার লোভের কারণে আমাদের কি পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছো? এই কথা শোনার পর থেকে বেলা আরও কাঁদতে থাকে। শোনো বেলা, তুমি প্রত্যেক কথায় কথায় আমাকে ভয় দেখাতে না যে আমি বাপের বাড়ি চলে যাব, বাপের বাড়ি চলে যাব। আজ আমি তোমাকে বলছি, তোমার মতো স্ত্রী আমার জীবনে চাই না, যার মধ্যে টাকা পয়সার এত লোভ যে নিজের পরিবারের সমস্যা কখনো বোঝে না, তার থাকার কোনো দরকার নেই। চলে যাও আমার বাড়ি থেকে, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। না, এমনভাবে বলো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। লোভ খুব খারাপ জিনিস হয়, আমাকে ক্ষমা করে দাও। আমি এতদিন তোমার আর মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আজকের পর থেকে আমি আর কোনো দিন খারাপ ব্যবহার করব না, কোনো ভুল কাজ করব না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমার কি মনে হয় তুমি তোমার ভুল বুঝতে পারলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো? এই লোভের বশে পড়ে আমি অনেক ভুল কাজ করেছি, কিন্তু এই চুরি আমাকে অনেক শিক্ষা দিয়েছে যে কখন কেমনভাবে ক্ষতি হয়ে যাবে সেটা কেউ জানে না। তুমি ঠিকই বলেছ, কিছু না কিছু টাকা পয়সা গুছিয়ে রাখা দরকার, যাতে দুঃখের সময় কাজে লাগতে পারে। কিন্তু এত লোভ হওয়ার কারণে আমি তো সব কিছু ভুলেই গেছি। কোনটা সুখ কোনটা দুঃখ আমি কিছুই বুঝতে পারিনি। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি আর কোনো দিন কিপটামি করব না। সবসময় বুঝে শুনে খরচা করব, আর দুঃখের সময় তোমার পাশে থাকবো। আমাকে ক্ষমা করে দাও। খোকা, বৌমা মন থেকে ক্ষমা চাইছে, একবার আমাদের ওকে ক্ষমা করে দেওয়া উচিত। ওকে একবার সুযোগ দেওয়া উচিত। ওকে তুই ক্ষমা করে দে খোকা। ঠিক আছে মা, এটাই শেষ সুযোগ। এরপর সমীর বেলাকে ক্ষমা করে দেয়। তারপর তারা খুশি খুশি থাকতে শুরু করে, আর তার দোকান আবারও আগের মতো ভালোভাবে বেচা কেনা শুরু হয়ে যায়। কি গো গিন্নি, তোমাকে কতবার করে বলার পরেও আজ তুমি ডাল ভাত রান্না করলে? তোমাকে কতবার বলা লাগে এক কথা শুনি আমি? কি জ্বালা! আমি যাই কিছুই রান্না করি না কেন, রান্না যতক্ষণ ভালোই লাগে না তাহলে বাইরে হোটেলে খেয়ে আসতেই তো পারো নাকি? হ্যাঁ, আরে
আমার চাঁদের মতো সুন্দর বউটার মন মেজাজ এত খারাপ কেন? কি হয়েছে তোমার, বলো আমায়। আহ, পিরিত যেন একেবারে উথলে উঠেছে। এতই যখন পিরিত, তাহলে বিয়ে করে বাড়ি আসার পর থেকেই তো বলছি তোমার এই মাটাকে এই বাড়ি থেকে বিদায় করো। আমি একা একা সংসার করব। আমার সংসারে অন্য কারো হস্তক্ষেপ চাই না। আমার কথা কি শুনেছো তুমি একবারও? আরে বউ, তুমি তো জানোই আমার বাবা অনেক আগেই মারা গেছে। মাকে যদি এখন বাড়ি থেকে তাড়িয়ে দিই, কোথায় যাবে বলো তো? আর আমার হাতে তো অত টাকাও নেই যে মাকে আলাদা বাড়ি করে দেব। তাছাড়া মা তো তোমায় যথেষ্ট সাহায্য করে। আমি যাই বলি না কেন, তুমি যতক্ষণ রাখতেই পারবে না, তাহলে কেন আমার মন খারাপের কারণ বারবার জিজ্ঞাসা করো শুনি? যাও, এবার খেয়ে দোকানে যাও তাড়াতাড়ি। ঠাকুমা, ও ঠাকুমা, তোমাকে না কত করে বলেছি আমি ছাগলকে খাবার খাওয়াবো, তুমি আমাকে খাওয়াতে দেবে, তবুও তুমি প্রতিদিন আমায় না বলে ওকে খাইয়ে দাও কেন ঠাকুমা? আজকে আমায় একটু খাওয়াতে দাও না গো। দাদু ভাই, তুই এখন অনেক ছোট, বড় হয়ে নে, তারপর আমি নিজে তোকে খেতে দিতে বলবো, কেমন? না হলে কখন তোমার কোথায় লেগে যাবে, তাই না? চলো দাদু ভাই, তুই তো কেলে বাড়ি আসলি, এবার তোকে ভাত খেতে দিই, কেমন? ও ঠাকুমা, আমার না এখন ভাত খেতে ইচ্ছা করছে না, তুমি আমাকে একটু মিষ্টান্ন করে দাও না গো, প্লিজ প্লিজ ঠাকুমা। ওরে আমার দাদু ভাই, মিষ্টান্ন খাবি? আমি এক্ষুনি তোকে করে খাইয়ে দিচ্ছি, কেমন? এরপর মায়াদেবী তার নাতিনির জন্য মিষ্টান্ন রান্না করতে থাকে। তখনই পাশের ঘর থেকে তার ছেলের বউ আসে। এইসব কি মা, এই অবেলায় আপনি রান্নাঘরে বসে বসে মিষ্টান্ন রান্না করছেন? ঘরে এত কাজ পড়ে আছে, সেগুলো কে করবে? বৌমা, আসলে পাতা একটু মিষ্টান্ন খেতে চেয়েছিল, তাই একটু ওর জন্য পায়েস রাঁধতে বসেছি, এই আর কি। বাহ, নিজে মিষ্টান্ন খেতে চেয়েছেন বলে মিষ্টান্ন রাঁধছেন, অমনি আমার ওই ছোট্ট দুধের শিশুটার ওপর দোষ চাপিয়ে দিচ্ছেন, তাই না? এখন যদি আপনাকে আমি কাপড়গুলো দিতে এদিকে না আসতাম, আমি তো দেখতেই পেতাম না। তার মানে প্রতিদিন এইসব অকাজ করে কাজকর্ম এত দেরি করে করেন, তাই না? এ একটা সামান্য মিষ্টান্ন খাওয়া নিয়ে মিথ্যা কথা কেন বলতে যাব বৌমা? তোর বিশ্বাস না হলে তুই পাতাকে জিজ্ঞাসা করে দেখ। তোর পাশাপাশি এই সংসারটা তো আমারও রে, এই সংসারটাকে আমিও তোর মতোই ভালোবাসি, সুতরাং তুই অত ভাবিস না। কি বললেন? এই সংসারটা আপনার? কি করে হয় আপনার? আপনার স্বামী তো অনেক আগেই মারা গেছে, এখন এই সংসারটা শুধুই আমার। আমার সংসারে নাক গলানোর একদম চেষ্টা করবেন না, বুঝেছেন? যান, কাপড়গুলো ধুয়ে দিন। কিরে, তোকে তো কাল রাতে এবিসিডি মুখস্থ করতে দিয়েছিলাম, এবার বল এবিসিডি, শুনবো আমি এখন। মা, আমাদের স্কুলে তো এখন গরমের ছুটি দিয়েছে, এখন আমি পড়াশোনা কেন করব মা? তাই আমি মুখস্থ করিনি কাল রাতে। কি কি বললি? মায়ের কথা শুনিস না? সারাদিন শুধু খেলাধুলা করিস আর তোর ঠাম্মার সাথে বসে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শিখছিস। আর যদি তোর পিঠে ছাল না তুলি, দেখ কি করি। মা, বল, মা বল, মেরো আর না মা, পড়াশোনা না করে আমি আর থাকবি? করবো আর না এমন। খেলাধুলা করবি? মা, বল, ও আর মা, ঠাকুমার সাথে কথা বলতে যাবি? এ কি পাতার কান্নার আওয়াজ ভেসে আসছে না? মনে হচ্ছে বৌমা মারছে, দেখি তাড়াতাড়ি যাই গিয়ে। এ কি বৌমা, মেয়েটাকে মারছো কেন? মেরো না গো ওকে আর। আহা, আমি তো ভুলেই গেছিলাম, এই সংসারে নাক গলানোর জন্য আপনি তো সারাদিন বসেই থাকেন। পড়াশোনা না করলে নিজের মেয়েকে এখন শাসনও করতে পারবো না। বাচ্চারা ছোট থাকতে পড়াশোনা নিয়ে একটু এমন করেই, তাই বলে কি মারতে হবে নাকি? ভালোবেসে বুঝিয়ে বললেই তো হয়ে যায়। বৌমা, মেরো না গো ওকে, আমার যে খুব কষ্ট হয় ওকে মারলে, তুমি আর মেরো না। এখন কি আপনার কথায় আমার নিজের মেয়েকে মানুষ করতে হবে নাকি? আজব ব্যাপার স্যাপার তো। আপনাকে এতবার না করার পরেও আপনি কেন আমার সংসারে বারবার নাক গলান? আপনি কেন ভুলে যাচ্ছেন এটা আমার সংসার, আমার মতোই সব কিছু হবে এখানে। হ্যাঁ রে বৌমা, আমি তো ভুলেই গেছিলাম, এটা তো আমার সংসার নয়। ক্ষমা কর মা, ক্ষমা কর আমায়।
সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, আজকে তো তেমন একটা খরিদ্দারও আসছে না। এদিক দিয়ে পেটের মধ্যেও খিদেই চু চু করছে। যাই, বাড়ি গিয়ে দুপুরের খাবারটা খেয়ে আসি এই সুযোগে। পাতা মা, আজকে হঠাৎ পড়তে বসেছিস? আর তোর চোখ মুখ অমন দেখাচ্ছে কেন রে মা? কি হলো তোর? বাবা, ও বাবা, তুমি বলো না, গরমের ছুটির দিন কি কেউ পড়তে বসে? মা আমাকে পড়ার জন্য আজকে অনেক মেরেছে বাবা, অনেক। আহারে মা আমার, এত আদরের মেয়েকে লতা মেরেছে? তোমার মাকে আমি বকা দিয়ে দেবো শোনা। কেমন? তা তোর মা কোথায় রে? লতা, এই লতা। আমার মতো এরকম সুন্দরী রূপবতী মেয়েকে বাবা যে কী মনে করে এমন একটা বাড়িতে বিয়ে দিল কে জানে। একটা ভিখারির চেয়ে কম না আমার স্বামী। দুবেলা ঠিকমতো আমাকে একটু সাজার জিনিসপত্রও এনে দিতে পারে না, তারপর ঘাড়ের উপর জুটেছে ওই শাশুড়ি। সব দিক থেকে জ্বলে পুড়ে যাচ্ছি আমি। কি গো বউ, সেই কখন থেকে তোমায় ডাকছি, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না নাকি? আরে তুমি হঠাৎ এই ভর দুপুরে করে বাড়ি কেন? তোমার তো এখন কাজে থাকার কথা। আর বলো না বউ, আজ সকাল থেকেই দোকানে তেমন একটা খরিদ্দার নেই। অনেক খিদে লেগেছে পেটে, তাই ভাবলাম বাড়ি থেকে কটা খেয়ে দিয়ে নিয়ে এরপর আবার দোকানে যাব না হয়। খরিদ্দার নেই, খরিদ্দারের আসতে কতক্ষণ শুনি? এই যে তুমি বাসায় ঢং মেরে চলে এলে, এই ফাঁকে যদি দোকানে খরিদ্দার এসে ঘুরে যায়, ক টাকা লোকসান হবে ভেবে দেখেছো তুমি? এমনিতেও তো বেকারের মতো কয়েকটা টাকা কামাও, এর মাঝেও তোমার আবার অত কিসের আরাম শুনি? এক্ষুনি দোকানে ফিরে যাও, যাও, এক্ষুনি যাও তুমি। আহা বউ, আমি তো বললামই আমি খাবারটা খেয়েই চলে যাব, আমার যে খুব খিদে লেগেছে। আমার কথাই শেষ কথা। দোকানে গিয়ে ওখান থেকে দুটো রুটি কলা খেয়ে নেবে। এরপর থেকে খিদেই মরে গেলেও দুপুরে বাড়ি আসবে না, বুঝেছো তুমি? এরপর গোবিন্দ না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে যায়। এ কি, ছেলেটা তো এই বাড়িতে এলো, আবার এই না খেয়ে চলে গেল, কি হলো কে জানে। মা, আপনি এতগুলো পদ কেন রান্না করেছেন মা? একটা পদ করলেই তো দুপুরের খাবার হয়ে যেত। বৌমা, আমি যখন রান্না করছিলাম তুমি ঘুমোচ্ছিলে, তাই নিজের মন মতো যা পারলাম রাঁধলাম। গোবিন্দকে আসতে দেখলাম, ছেলে আমার না খেয়ে চলে গেল কেন বৌমা? কিছু কি হয়েছে মা? আহা, ছেলেকে নিয়ে কত পীড়িত আপনার, তাই না? যদি দুপুরে এখানে বসে বসে আপনার ছেলে আপনার হাতে রান্না খায়, তাহলে দোকান থেকে কামাই করে টাকাটা কে আনবে শুনি? সব হিসাব তো আমারই রাখতে হয় সংসারে, যত সব জ্বালা আমার। ও মা, তাহলে এক কাজ করো না, আমায় খাবার পেতে দাও, বাবাকে গিয়ে আমি দিয়ে আসি, তাহলেই তো হয়ে যায়। ঠাকমার সাথে থেকে কূটনীতি বুদ্ধি হয়েছে মাথার মধ্যে, তাই না? তখন যে মেরেছিলাম ভুলে গেছিস? আবার দেবো কিন্তু বেশি কথা বললে। এরপর লতা এবং পাতা দুপুরের খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া শেষে লতা পাতাকে নিয়ে ঘরে বিশ্রাম নিতে চলে যায়। অন্যদিকে মায়াদেবী খাবার না খেয়ে কেঁদে কেঁদে বলতে থাকে, আমার ছেলেটা দুপুরে কত শখ করে খাবার খেতে এসেছিল, খাবারটা না খেয়েই চলে গেল। আমি খাবার খাই কেমন করে? এখন বৌমা ঘুমাচ্ছে, যাই কিছু খাবার নিয়ে যাই টিফিন কোটো করে। তারপর মায়াদেবী ছেলের জন্য খাবার নিয়ে যায়। এরপর গোবিন্দ পেট ভরে খাবার খেতে থাকে। শান্তি, মাগো খাবারটা এনে আমায় বাঁচালে। কি যে খিদে লেগেছিল তোমায় আর কি বলবো। মনটা ভরে গেল খাবার খেয়ে। বাবারে, আমি কি বাড়ি থেকে আর একটু খাবার এনে দেবো নাকি বাপতন আমার? আনলে বল আমায়। না না মা, যতটুকু এনেছো এইটুকু খেয়েই পেটটা ভরে গেছে। তা মা, লতা পাতা ওরা কি খেয়ে নিয়েছে গো? হ্যাঁ রে বাবা, বৌমা আর দাদু ভাই খাবার দাবার খেয়ে নাক ডেকে ঘুম দিচ্ছে। তুই ওদের নিয়ে চিন্তা করিস না, আমি আছি তো নাকি। বেশ বেশ, ওরা খেয়েছে শুনে খুবই ভালো লাগলো। তুমি এখন চটপট বাড়ি চলে যাও মা। আমায় যে লুকিয়ে খাবার দিয়েছো এটা যেন লতা জানতে না পারে। বুঝেছো মা কি বললাম আমি? বাবারে, সবার খোঁজই তো নিলি, তোর মা যে খেলো না সে খোঁজটা তো একবারও নিলি না সোনা। বাবা গো,
মাথা ব্যথায় যন্ত্রণায় মরে যাচ্ছি। কেমন একটা স্বামী বিয়ে করেছি যে নাক ডেকে ঘুমাচ্ছে। এই শুনছো, শুনছো তুমি? এই আরে বউ, কি হয়েছে? এই মধ্যরাতে অমন করে ডাকছো কেন? সকালে তো আবার কাজেও যেতে হবে নাকি? মাথার যন্ত্রণায় মরে যাচ্ছি আমি, চোখে দেখতে পাচ্ছ না? তারপরে ঘুমাও কেমন করে? হ্যাঁ, ও, এই ব্যাপার। ঠিক আছে, আসো, তোমার মাথাটা আমি টিপে দিচ্ছি এক্ষুনি। হয়েছে, পিরিত তোমার পকেটে ভরে রাখো। তুমি আমার মাথা টিপে দিলে আমার মাথা ব্যথা যাওয়ার বদলে ব্যথা আরো হু হু করে বাড়বে। যাও, তোমার মাকে গিয়ে ডাক দাও, সে টিপে দেবে। মা, ও মা। ইয়ে কি বাবা, এত রাতে তুই? কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, আর বলো না মা, হঠাৎ করেই লতার মাথা ভীষণ ব্যথা করছে। তুমি একটু আমার সাথে চলো না, ওর মাথাটা টিপে দিবে। নিশ্চয় বাবা, তুই যা, আমি এক্ষুনি তেল নিয়ে আসছি। এরপর মায়া দেবী তার ছেলের বউয়ের মাথা সারা রাত ধরে টিপে দেয়। হায় ঈশ্বর, সর্বনাশ হয়ে গেল রে! গত সপ্তাহে পাতার জন্যই জামাটা কিনেছিলাম, খাটাস বুড়িটা আমার মেয়ের কাপড় একেবারে ছিঁড়ে ফেলে দিল। মা, ও মা, কোথায়? তাড়াতাড়ি আসেন বলছি। তখনই পাতা সেখানে আসে। মা, ও মা, ঠাকুরমার শরীর তো একদমই ভালো নেই। ঠাকুমা বিশ্রাম করছে মা। কি কি বললি? এত বেলা হয়ে গেছে, তারপরেও তোর ঠাকুমা বিশ্রাম করছে? চল তো দেখি। কি ব্যাপার মা, ঘরে এত কাজ পড়ে আছে, এখনো আপনি বেলা পর্যন্ত শুয়ে আছেন কেন? হ্যাঁ, বৌমা, কাল সারা রাত ধরে তোর মাথাটা টিপে দিলাম, এখন নিজের শরীরটাই কেমন যেন অসুস্থ হয়ে গেছে। আজকে আমি আর কোনো কাজ করতে পারবো না রে মা, তুই একটু সামলে নে। একটা রাত আমার মাথাটা একটু টিপে দিলেন বলে আজ সকালে অমনি বাহানা দিয়ে শুয়ে আছেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ঘরের এই সমস্ত কাজ আমি আমার সুন্দর হাত দিয়ে কেমন করে করব? আমার হাতে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে না? দেখো বৌমা, আমার শরীর খারাপ, সেই জন্যই শুয়ে আছি। না হলে শুয়ে থাকা আমি একদমই পছন্দ করি না। তাছাড়া তুই তো সব সময় বলিস এটা তোর সংসার, তাহলে একটা দিনের জন্য নিজের সংসারের দায়িত্ব নিতে এত জ্বালা বাড়ছে কেন শুনি? সাথে সাথে লতা তার স্বামীর কাছে ছুটে যায়। এ কি লতা, আজ তুমি আমার দোকানে? কি মনে করে? আমার কথা মনে পড়ছিল বুঝিয়ে? হ্যাঁ, সব সময় তোমার এত মস্ত করা আমার ভালো লাগে না। আমার মাঝে মাঝে মনে হয় আমি গলায় দড়ি দিয়ে মরে যাই। আমার আর সংসারের বোঝা সহ্য হচ্ছে না। আমি আর তোমার মায়ের অত্যাচার নিতে পারছি না, বলে দিলাম। পারছি না নিতে। হয় তোমার মা এই বাড়িতে থাকবে, না হয় আমি থাকবো। কিন্তু কি হলো বউ? মা কি করেছে তোমার সাথে? বলবে তো আগে আমায়। না কি? আর কি বলবো তোমায়? তোমায় বললে কি আদৌ কোনো কিছু কাজ করবে তুমি? তোমার মা কাল রাতে আমার মাথায় একটু টিপে দিয়েছে বলে আজ আমায় এতগুলো কথা শোনালো। বলল সে নাকি সংসারের একটা কাজও করবে না, তার নাকি শরীর খারাপ। তুমি বলো, তোমার মা থাকতে আমি কেন কাজ করব? হ্যাঁ, ও, এই ব্যাপার। বোঝো না, মা তো বুড়ো মানুষ, সারা রাত জেগে তোমার মাথা টিপে দিয়েছে, তাই হয়তো বা এখন শরীরটা খারাপ লাগছে। আজকের দিনের মতো একটু তুমি কাজকর্মগুলো সামলে নাও, এতে ক্ষতি কি? তোমার নিজের মা হলে তুমি কি না করে থাকতে পারতে বলো? এতে এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। এরপর সেই দিনের মতো ঘরের সমস্ত কাজ লতা সামলে নেয়। আহারে, কি কপাল আমার! এই চুলার সামনে অবশেষে কিনা আমায় রান্না করতে হচ্ছে। ইস, আগুনের কত তাপ! মনে হচ্ছে আমি কালো হয়ে যাচ্ছি। এখনো কত কাজ পড়ে আছে রে। একটু পর লতা কাপড় ধুতে ঘাটের পাড়ে যায়। সেখানে গিয়ে হঠাৎ প্রতিবেশীদের সাথে দেখা হয়ে যায়। কেডা লতা, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে? তুই ঘাটের পাড়ে? আর বলিস না রূপা, কাপড়গুলো এত ময়লা হয় না, তাই এগুলো ধুতে আসলাম, এই আর কি। তা তুই কেন আসবি? তোর বাড়ির সমস্ত কাজ তো তোর শাশুড়ি করে দেয় সখী। আর বলিস না, কাল রাতে আমার মাথাটা একটু টিপে দিয়েছিল বলে বুড়িটা আজকে সেই বাহানা দিয়ে শুয়ে রয়েছে, বুঝেছিস? ঘরের সমস্ত কাজ আমার করা লাগছে এখন। ইস, কি বলছিস? এটা কিন্তু কোনো ভালো লক্ষণ নয়। আমরা যখন নতুন এসেছিলাম তখন কিন্তু এইভাবেই আমাদের শাশুড়িরা বাহানা দিয়ে কাজ করাতো।
হ্যাঁ, আর এখন দেখ রোজ রোজ আমাদেরই সব কাজ করা লাগে। এখন থেকেই ধরি শক্ত করে ধর, না হলে কদিন পরে দেখবি তোকে দিয়েই সব করাচ্ছে। বুঝেছিস সখী, আমরা কিন্তু তোর ভালো চাই। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আমি বোকার মতো বুড়ির সমস্ত কাজ করছি, আর ওই বুড়ি আরামে ঘুমাচ্ছে। এটা আমি হতে দেব না হতে। এরপর লতা তার শাশুড়ির ঘরে জল ঢেলে দেয়। বুড়ি নিজে ঘুমিয়ে ঘুমিয়ে আমায় দিয়ে কাজ করানো, তাই না? এবার বুঝবি কত ধানে কত চাল। কিছুক্ষণ পর মায়াদেবী ঘুম থেকে উঠে বিছানা থেকে যখনই নামতে যাবে তখনই জলে পিছলে পড়ে যায়। মা, তোমার তো বয়স হয়েছে, সেটা ভুলে গেলে চলবে? একটু দেখে শুনে চলতে হবে তো নাকি? বড় কিছু যদি হয়ে যেত তখন? বাবারে, আমি তো ঘুম থেকে উঠে নামছিলাম, হঠাৎ ঘরে জল ছিল, পা পিছলে কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ঘরে তো জলই বা কি করে আসলো কে জানে। এই সব কিছুই ন্যাকামো, খুব ভালো করে জানি আমি। জল ফল কিচ্ছু ছিল না, আবারও শুয়ে থাকার বাহানা। তখনই ছোট্ট পাতা সেখানে আসে। বাবা, ঠাকুমা সত্যি কথা বলছে, মা মিথ্যা কথা বলছে। ঠাকুমা পানিতে পিছলে গিয়ে পড়ে গেছে, সেই সমস্ত জল মা ঠাকুমার গলে ঢেলে দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি বাবা। তবে রে হতচ্ছাড়া, মায়ের নামে মিথ্যা কথা বলতে লজ্জা লাগছে না? ঠাকুমার পক্ষ নিয়ে কথা বলিস এই বয়স থেকেই? লতা, আর একটা কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আমার মাকে তুমি পছন্দ করো না আমি জানতাম, তাই বলে এতটা? ছি 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 ছি, এক্ষুনি আমার মার কাছে ক্ষমা চাও তুমি। বিকাল থেকেই গ্রামের মাঝে ভীষণ ঝড় তুফান চালু হয়। গ্রামের সমস্ত মানুষ যার যার বাড়িতে ফিরে যাচ্ছিল। 10 মাস 10 দিন তোকে পেটে ধরেছি, কত কষ্ট করে পেলে পুষে বড় করেছি, আর আজ কিনা তোর বাবার সামনে তোর ঠাকুমার পক্ষ নিয়ে মায়ের বিরুদ্ধে হয়ে কথা বললি? ছি 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 ছি, তোর মতো মেয়ে কিনা আমার পেটে ধরেছিলাম। আমার আমার ভুল হয়ে গেছে মা, আমার আর মেরো না, আমি আর কখনো করবো না, আমি আর কখনো করবো না। না 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 না, এই ভুলের এত সহজে তো ক্ষমা হবে না। সারা রাত তুই এই ঝড় তুফানে বাড়ির বাইরে থাকবি, এটাই তোর আসল শিক্ষা। ভিতরে যদি ঢুকতে চেয়েছিস দেখবি তখন আমি কি করি। এ কি বৌমা, পাতা দিদি ভাই কোথায়? ওকে তো দেখছি না। হ্যাঁ বউ, পাতা কোথায়? দেখছি না কেন ওকে? আর বলো না, তোমার মেয়ে বায়না ধরেছে বন্ধুর বাড়ি যাবে, তাই ওর বন্ধুর বাড়িতে গিয়েছে। কিন্তু বৌমা, এই ঝড় তুফানে রাতে দিদি ভাইকে বাড়ির বাইরে যেতে দেওয়াটা কি ঠিক হলো? আশ্চর্য তো, বাড়ির বাইরে কোথায় গিয়েছে? বন্ধুর বাড়ি গিয়েছে বললাম না? নাক গলানোর অভ্যাসটা গেল না আপনার, তাই না? আর কত নাক গলাবেন আপনি? হ্যাঁ মা, পাতাকে নিয়ে তোমারও তো চিন্তা করতে হবে না। লতার চেয়ে বেশি খেয়াল পাতার আর কেই বা রাখতে পারে, তাই না বউ? ঠিক বলেছি না আমি? হয়েছে হয়েছে, এখন আর আমার পক্ষ নিয়ে কথা বলতে হবে না। তখন তো মায়ের জন্য আমায় যে ঝাড়া ঝাড়লে, সেই সব কথা মনে রেখেছি আমি। অন্যদিকে ছোট্ট পাতা ঝড় তুফান আর বৃষ্টিতে শীতে কাঁপতে থাকে। খাওয়া দাওয়া সেরে নির্দয়লতা তার স্বামীকে নিয়ে ঘুমিয়ে যায়। তার সন্তান যে ঝড় তুফানে বাড়ির বাহিরে, সেটা নিয়ে তার কোনো চিন্তাই ছিল না। অন্যদিকে মায়াদেবী তার নাতির চিন্তায় ঘুমাতে পারছিল না। বৌমা তো বলল দিদিভাই বন্ধুর বাড়িতে গিয়েছে, তারপরেও জানি না দিদিভাইয়ের জন্য মনের ভিতরটা কেমন কেমন করছে, কিছু বুঝতে পারছি না। অন্যদিকে সময়ের সাথে সাথে ঝড় তুফান আরও বাড়তে থাকে। ছোট্ট পাতা ভয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই আকাশ থেকে মস্ত বড় একটি বাজ পাতার উপরে এসে পড়ে। সঙ্গে সঙ্গে পাতা মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরের দিন সকালে সবাই পাতার এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে পাতাকে শহরের মস্ত বড় একটি হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে ভর্তি করা হয়। তার অবস্থা খুবই খারাপ ছিল। ডাক্তার বাবু, আমার মেয়ের কি অবস্থা? আমাদের মেয়েটা বাঁচবে তো? ডাক্তারদের অনেক চেষ্টার পরে আপনার মেয়ের জীবন ঝুঁকি কমানো গিয়েছে, কিন্তু দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনার মেয়ের একটা চোখ নষ্ট হয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে চোখের ব্যবস্থা না করতে পারলে সে চিরতরে অন্ধ হয়ে যাবে। সো আপনাদের হাতে টাইম অনেক কম, ইটস আর্জেন্ট।
ডাক্তারবাবু, আমরা কোথা থেকে চোখ জোগাড় করব? দয়া করে আপনার কাছে কোনো উপায় থাকলে বলুন। অ্যাকচুয়ালি আমাদের কাছে উপায় আছে, সেভাবে করতে নিলে আপনার প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হয়ে যেতে পারে। কি বললেন ডাক্তারবাবু, এত টাকা খরচ হয়ে যাবে? তার মানে কি আমার মেয়েকে আমি টাকার অভাবে সুস্থ করতে পারবো না? সে অন্ধ হয়ে যাবে। খাটাস মহিলা, তোর জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা হয়েছে। তোর জন্য আজকে আমার মেয়ে অন্ধ হবে। ভগবান আমার মেয়ের সাথে এটা না করে তোর সাথে এটা করতে পারলো না। লতা, তোমার পাপের কারণে আজকে আমাদের নিষ্পাপ মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করছে, আর এখন আমার মাকে তুমি কথা শোনাচ্ছ? তুমি কেন আমাদের মেয়েকে বাইরে রেখেছো? হ্যাঁ, বলো কেন? জবাব নেই তোমার কাছে? বাবা, বৌমাকে কথা শোনাস না। এরকম অবস্থায় একটা মায়ের মনে কেমন লাগতে পারে সেটা আমি জানি। আমি যেহেতু বৌমার বোঝা, আমি আর বোঝা হয়ে উঠতে চাই না বাবা। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আজকে, চিরতরে তোদের থেকে। এ কি মা, লতা তো কম বেশি এরকম কথা বলে, তাই বলে এরকম বিপদের সময় তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো কেন মা? আরে বোঝো না, সব স্বার্থ শেষ। এখন যখন দেখেছি বিপদে পড়েছি, এখন তাড়াতাড়ি কেটে পড়ছে। স্বার্থপর মহিলা, বেরিয়ে যা তুই, বেরিয়ে যা। কোনোদিন আসবি না আর এই বাড়িতে। হ্যাঁ গো গোবিন্দর বাবা, তুমি যখন বিয়ে করে আমায় এই বাড়িতে এনেছিলে, তুমি আমায় বলেছিলে কোনোদিন জানি আমি এই বাড়ি ছেড়ে না যাই, কিন্তু আমি যে আজ তোমার এই কথাটা রাখতে পারলাম না গো। আজ আমার বিদায় নিতে হচ্ছে। মনে হচ্ছে তোমার কাছে চলে আসার সময় হয়ে গেছে গো, আমার হয়ে গেছে। এই তো সেই দিনের কথা। আমার মা, তুই কত ছোট ছিলে এই ছবিটাতে, আর আমি আজকে নিজের হাতে তোকে কি করে দিলামে। পাতা মা, আমার তুই সুস্থ হয়ে যা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় মা। তখনই গোবিন্দ দৌড়ে তার ঘরের দিকে আসে। এ কি, তুমি আমার দৌড়ে কেন আসছো? আমার পাতা ঠিক আছে তো? বলো বলো না। ডাক্তার মশাই ফোন দিয়েছিল, বলেছিল এক্ষুনি তাড়াতাড়ি আমাদের হাসপাতালে যেতে হবে। ডাক্তারবাবু, এই সব কিছু কি করে হলো? কে আমাদের মেয়েকে চোখ দিল? আমরা তো কিছুই বুঝতে পারছি না। দয়া করে বলুন ডাক্তারবাবু, চুপ করে থাকবেন না। গোবিন্দবাবু, রিল্যাক্স, আমি সব বলছি। একজন সদ্বৃদ্ধা এসে নিজের একটি চোখ দিয়ে আপনার মেয়েকে সাহায্য করেছে। এটা খুবই ভালো যে উনি সঠিক সময়ে এসেছে, না হলে। বৃদ্ধা? কোন বৃদ্ধা? আমাদের দুকুলে তো তেমন কোনো আত্মীয় স্বজন নেই, তাহলে কে করলো আমার এত বড় উপকার? এই কেবিনের পরের কেবিনেই সেই বৃদ্ধা অ্যাডমিট আছে, কাইন্ডলি সেখানে গিয়ে দেখে আসবেন। সঙ্গে সঙ্গে তারা কেবিনের দিকে যেতে থাকে। সেখানে গিয়ে গোবিন্দ তার মাকে দেখে আকাশ থেকে পড়ে। লতাও অবাক হয়ে যায়। তার মানে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা ছিল মায়ের একটা বাহানা। আড়াল থেকে মা নিজের চোখ দিয়ে আমাদের মেয়েকে বাঁচালো গো। হায় ঈশ্বর, আমি কত বড় নিষ্ঠুর, ক্ষমা করো আমায়, আমি কত ভুল করেছি। এইভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ার পর মায়াদেবী এবং পাতা সুস্থ হয়ে গেলে সবাই মিলে তাদের নিয়ে বাড়ি চলে আসে। মা গো, আপনার কাছে যত ক্ষমা চাইব ততই কম হয়ে যাবে। আপনার মতো দেবীতুল্য মানুষকে যে এতদিন চিনতে পারিনি। আপনি আমায় ক্ষমা না করলে যে নরকেও জায়গা হবে না আমার। দয়া করে দিন আমার ক্ষমা। মাগো, তোমার ছেলে হিসাবে আমি লজ্জিত। মা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমাদের ভুল হয়ে গেছে মা, তোমায় যে চিনতে পারিনি আমি। ওরে, তোরা আমার কাছে এইসব করে ক্ষমা কেন চাইছিস? আমি তো তোদেরই মা হিসাবে আমি আমার দিদি ভাইয়ের জন্য যতটুকু করেছি তা যে অতি সামান্য। পাতার জন্য যদি দুটো চোখ দিতে হতো তাও আমি দিতাম, এটা কোনো ব্যাপার নয় রে। মা, আপনি ছিলেন বলে আমাদের মেয়েটা আজ অন্ধ হওয়া থেকে বেঁচে গেল। এই ঋণ যে শোধ করার মতো নয়। আমি যে কোনো দিন আপনাকে এই সংসারের মূল্য দেইনি। আজ থেকে এটা আপনার সংসার মা, শুধু আপনার। মা, আজকের পর থেকে তুমি যদি কোনোদিন ঠাকুমার সাথে খারাপ ব্যবহার করেছো, তাহলে ঠাকুমার দেওয়াই চোখ দিয়ে আমি তোমার মুখ কোনো দিনও দেখবো না মা, বুঝেছো তুমি? দিদি ভাই অমন করে কথা বলে না,
সন্তান যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করে সেই মায়ের যে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অর্থই থাকে না রে মা। বৌমা, আমার এই সংসার একা লাগবে না, এই সংসার তোর আমার দুজনেরই। চল আমরা মিলেমিশে সবাই একসাথে থাকি।